বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দ তাঁর গর্ভধারিণী জননী ভুবনেশ্বরী দেবী এবং জগৎজননী মা সারদা দেবীকে ছাড়া যে নারীর দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়েছিলেন, যে নারীকে তিনি ভারতবর্ষে আসার জন্য অমোঘ আহ্বান করেন, যার মাধ্যমে স্বামীজির অনেক অসম্পূর্ণ কাজ সমাপ্ত হয়, তিনি হলেন ভগিনী নিবেদিতা। এ কথা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই যে ভগিনী নিবেদিতার মাধ্যমে স্বামীজির কর্মপ্রবাহ আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। নিবেদিতার সঙ্গে ছিল বুঝি তাঁর জন্ম জন্মান্তরের সম্পর্ক। না হলে আয়ারল্যান্ডে জাত এই বিদেশিনী মহিলা কেন ভারতবর্ষের জন্য সর্বস্ব ত্যাগ করবেন? বিবেকানন্দের সঙ্গে নিবেদিতার যে সুন্দর সম্পর্ক ছিল তা সহজে প্রকাশ করা সম্ভব নয়। যদি আমরা নির্মোহ দৃষ্টিভঙ্গি দিয়ে নিবেদিতার জীবন কাহিনী আলোচনা করি, তাহলে বুঝতে পারব যে তাঁর জীবনে কিছু কিছু ঘটনা ছিল পূর্ব নির্দিষ্ট। জীবনের এক পরম সংকট মুহূর্তে তাঁর সঙ্গে তরুণ পরিব্রাজক বিবেকানন্দের সাক্ষাৎ হয়েছিল। এই ঘটনাটি নিবেদিতার জীবনের দিক একেবারে পরিবর্তন করে দেয়। স্বামীজির ডাকে তিনি জীবনে সব কিছু উপেক্ষা করে ভারতবর্ষে চলে আসেন। জীবনের শেষ চেতন প্রহর পর্যন্ত তিনি ভারতবাসীর সেবা করে গেছেন। তিনি যথার্থ অর্থে হয়ে উঠেছিলেন ভারত কন্যা। নিবেদিতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন, মানুষের সত্যরূপ চিত্রূপ যে কি, তাহা যে তাহাকে জানিয়াছে সে দেখিয়াছে। মানুষের আন্তরিক সত্তার সর্বপ্রকার স্থূল আবরণকে একেবারে মিথ্যা করিয়া দিয়া কিরূপ অপ্রতিহত তেজে প্রকাশ পাইতে পারে তা দেখিতে পাওয়া বড় সৌভাগ্যের কথা। ভগিনী নিবেদিতার মধ্যে মানুষের সেই অপ্রতিহত মহাত্মাতে সম্মুখে প্রত্যক্ষ করিয়া আমরা ধন্য হইয়াছি। নিবেদিতার ব্যক্তিত্বের মাধুর্যে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ তাঁকে লোকমাতা উপাধি দিয়েছিলেন। এই উপাধির সার্থকতা সহজেই অনুমেয়। সত্যি সত্যি নিবেদিতা ছিলেন লোকমাতা। বিবেকানন্দের সংস্পর্শে আসার পর থেকে নিবেদিতার জীবনে যে পরিবর্তন সূচিত হয় তা শেষ পর্যন্ত স্থায়ী হয়েছিল। ধারাবাহিকভাবে তিনি ভারতমাতার সেবা করে গেছেন। কখনো কখনো হয়তো সাময়িকভাবে হতাশ হয়েছেন, কিন্তু পর মুহূর্তেই সেই হতাশা দূরে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েছেন। নিবেদিতার জীবন কাহিনী বিশ্লেষণ করলে আমাদের মনে প্রশ্ন জাগে, এত কর্ম উদ্দীপনা এবং প্রণোদনা তিনি কোথায় পেলেন? স্বামীজির সাক্ষাৎ ভাবকন্যা এবং শিষ্যা হিসাবে নিবেদিতা নিজেকে গড়ে তুলেছিলেন বলেই বোধ হয় এতখানি ইতিবাচক মনের অধিকারী হতে পেরেছিলেন। 1967 সালের 28 অক্টোবর তারিখে উত্তর আয়ারল্যান্ডের ডানগ্যানন শহরে নিবেদিতা পৃথিবীর আলো দেখেন। তার মা মেরি হ্যামিল্টন তার এই কন্যা সম্পর্কে নানা অলৌকিক ঘটনার কথা বলেছিলেন। যখন নিবেদিতা তার গর্ভে, তখন কোনো এক অজ্ঞাত কারণে তিনি মানসিক অশান্তির মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। এই অবস্থায় তিনি ঈশ্বরের কাছে একটি অদ্ভুত মানত করেছিলেন। তিনি বলেছিলেন, যদি নির্বিঘ্নে সন্তানের জন্ম হয় তাহলে ওই সন্তানকে তিনি দেবতার সেবায় নিয়োগ করবেন। নির্ধারিত সময়ে নিবেদিতা পৃথিবীর আলো দেখলেন। আর মায়ের সেই প্রতিশ্রুতি রাখতেই বোধহয় শেষ পর্যন্ত নিবেদিতাকে সাধিকা হতে হয়েছিল। বালিকা বয়সে নিবেদিতার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। তখন নিবেদিতা তাঁর মা বাবার সঙ্গে টরেন্টনে থাকতেন। তাঁর পিতা ছিলেন সৎ, শোভন, সুভদ্র স্বভাবযুক্ত একজন ধর্মযাজক। পিতার প্রতি নিবেদিতার অদম্য আকর্ষণ ছিল।
একদিন এক ভারত প্রত্যাগত ধর্মযাজক তাঁর বাড়িতে এসে উপস্থিত হলেন। সেদিনের বালিকা নিবেদিতাকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। এই বালিকার মুখচ্ছবির মধ্যে এক নিষ্পাপ সারল্য বিরাজ করছিল। বালিকার সাগর গভীর দুটি নীল চোখের তারায় নিহিত হয়ে আছে শত সহস্র জিজ্ঞাসা। ধর্মযাজক ছিলেন এক দূরদর্শী মহামানব। প্রথম দর্শনেই তিনি বুঝতে পেরেছিলেন যে অদূর ভবিষ্যতে এই বালিকা এক অনুভবী নারীতে পরিণত হবেন। তারপর যৌবন দিনে পদার্পণের সঙ্গে সঙ্গে সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করবেন। তিনি নিবেদিতার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন, একদিন ভারতবর্ষ তোমায় ডাক দেবে। নিবেদিতার কাছে ভারতবর্ষ শব্দটি ছিল একেবারে অজানা, তাই এই শব্দটি শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। 1897 সালে মাত্র 34 বছর বয়সে মার্গারেটের পিতা স্যামুয়েলের মৃত্যু হল। এই ঘটনা নিবেদিতাকে একেবারে বাকরুদ্ধা করে দেয়। নিবেদিতা বুঝতে পারলেন এই পৃথিবীর সবাইকে একদিন অন্য কোথাও অন্য কোনোখানে চলে যেতে হবে। জীবন বড় ক্ষণস্থায়ী, পদ্ম পাতায় স্থিত জলের মতো। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে সৃষ্টিধর্মী কাজে লাগানো। মৃত্যুর আগে স্যামুয়েল তার স্ত্রীকে বলে গিয়েছিলেন যে মার্গারেটের জীবনে এক অদ্ভুত ডাক আসবে। সেই ডাকে সাড়া দিতে হলে তাকে জীবনে সর্বস্ব ত্যাগ করতে হবে। তিনি মা হিসেবে যেন কন্যার জীবনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন। আদর্শবাদী ও ধর্মপরায়ণ পিতার চরিত্রের গভীর ছাপ পড়েছিল মার্গারেটের মনের মধ্যে। পিতার মৃত্যুর পর অসহায়া মা তাঁর 2 নাবালিকা কন্যা এবং এক শিশু পুত্রকে নিয়ে চলে এলেন বাবা হ্যামিল্টনের কাছে আয়ারল্যান্ডে। মার্গারেটের মাতামহ ছিলেন এক বিশিষ্ট রাজনৈতিক নেতা। তখন আয়ারল্যান্ডের মানুষ ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শুরু হয়েছে হোমরুল আন্দোলন। মার্গারেটের মাতামহ ছিলেন ওই আন্দোলনের প্রথম সারির নেতা। এজন্য তাকে নানাভাবে লাঞ্ছিত হতে হয়। একেবারে ছোটবেলাতেই মার্গারেট বিপ্লবী দাদুর সংস্পর্শে আসায় তার মনের আকাশে স্বদেশ প্রেমের জাগরণ ঘটে গেল। ভবিষ্যতে এই মার্গারেট যে পরাধীন ভারতের মুক্তি সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন তার প্রেক্ষাপট বুঝি এভাবেই রচিত হয়েছিল। তখন মার্গারেট বালিকা বয়সকে দূরে সরিয়ে রেখে প্রবেশ করেছেন কৈশোর জীবনে। সাধারণত এই সময় মেয়েরা একটু বেশি প্রগল্ভা হয়ে ওঠে। বাইরের জগতের প্রতি দেখা দেয় তীব্র আকর্ষণ। জীবনের অনেক নিষিদ্ধ উত্তেজনার স্বাদ তারা গ্রহণ করতে চায়। কিন্তু মার্গারেট কিশোরী বেলায় প্রবেশের সঙ্গে সঙ্গে আরও বেশি করে আত্মনিমগ্না হয়ে যান। বেশিরভাগ সময় একলা বসে থাকতেন। দূর আকাশে তারার দিকে তাকিয়ে জীবন রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেন। শুধু তাই নয়, মানুষের জীবনের দৈনন্দিন সমস্যাগুলির সমাধান কি করে করা যায় তা নিয়েও তার ভাবনা চিন্তার অন্ত ছিল না। বিশেষ করে তিনি চেয়েছিলেন মানুষকে সুশিক্ষিত করে গড়ে তুলতে। সেই বয়সেই মার্গারেট বুঝতে পেরেছিলেন যে একমাত্র শিক্ষাই মানুষের আত্মার উদ্বোধন ঘটাতে পারে। 1884 সালে অতি অল্প বয়সে শিক্ষয়িত্রীর কাজ নিয়ে তিনি এলেন কেসউইকে। এবার শুরু হলো তাঁর জীবন উপন্যাসের এক স্মরণীয় অধ্যায়। শিক্ষয়িত্রী হিসাবে তিনি ছিলেন একেবারে এক আলাদা ধাঁচের মানুষ। মার্গারেট বুঝতে পেরেছিলেন যে ছাত্রছাত্রীদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে না পারলে প্রকৃত শিক্ষাদান করা কখনোই সম্ভব হবে না। শিক্ষাদান মানে শুধুমাত্র পুঁথি পড়া বিদ্যা নয়। জীবনে চলার পথে আমরা কিভাবে এই বিদ্যাকে কাজে লাগাবো সেদিকেও আমাদের নজর দিতে হবে। তখনকার দিনে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা চার্চ দ্বারা পরিচালিত হতো। চার্চের প্রাচীনপন্থী মাদ্রীরা নানা ধরনের বিধিনিষেধ চাপিয়ে দিতেন। এর ফলে মানুষের মানসিক এবং আত্মিক বিকাশ ঘটত না। চার্চের পরিচালক মণ্ডলী চেয়েছিলেন সকলে যেন নিঃস্বার্থভাবে ঈশ্বরের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। এর ফলে যে মানুষের ব্যক্তিত্বের ক্ষতি হচ্ছে
সে বিষয়টি তারা ভেবে দেখতেন না। এই চার্চ শাসিত বিদ্যালয়ে এসে মার্গারেট হাঁপিয়ে উঠলেন। তিনি স্থির করলেন, যে করেই হোক এই জাতীয় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। চার্চের সংস্রব ছেড়ে আরো বিরাট পরিব্যাপ্তিতে নিজেকে প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করলেন মার্গারেট। এই সময় তার জীবনে মনে রাখার মতো আরো একটি ঘটনা ঘটে যায়। ওয়েলসবাসী এক ইঞ্জিনিয়ারকে ভালোবাসলেন মার্গারেট। ভেবেছিলেন এই পুরুষের হাতে হাত রেখে জীবনের বাকি দিনগুলি কাটিয়ে দেবেন, কিন্তু তার এই স্বপ্ন সফল হয়নি। অজানা রোগে ওই উজ্জ্বল যুবকের মৃত্যু হল। নিবেদিতা আরও একবার অনুভব করলেন যে জীবন কত ক্ষণস্থায়ী। হয়তো তার ক্ষেত্রে এটিই ছিল বিধাতার ইঙ্গিত। যদি নিবেদিতা ওই যুবককে বিয়ে করে সুখী সংসার জীবন যাপন করতেন, আমরা তাহলে তাকে ভারতকন্যা রূপে পেতাম না। মনে হয় মানুষের জীবনের প্রতিটি ঘটনা আগে থেকেই স্থির হয়ে থাকে। ঈশ্বরের লিখে দেওয়া সংলাপ মানুষ এই জীবন নাটকে উচ্চারণ করে মাত্র। 1889 সালে তিনি রেক্সহ্যামের চাকরি ছেড়ে দিলেন। তখন এক আশ্চর্য নিঃসঙ্গতা তাঁর চারপাশে ভিড় করেছে। বেশ কিছুদিন বাদে আবার তিনি পারিবারিক পরিমণ্ডলে ফিরে এলেন। তখন থেকেই শিশু শিক্ষা এবং শিশু মনস্তত্ত্ব সম্পর্কে মার্গারেট ভাবনা চিন্তা করতে শুরু করেন। গুড সানডে নামে একটি ক্লাবের সদস্যা হয়ে প্রতিদিন আলোচনা সভায় যোগ দিতে থাকেন। আমরা এক বাগ্মী মার্গারেটকে এই সময় দেখতে পেয়েছিলাম। শুধু তাই নয়, বিভিন্ন বিষয়ের উপর তখন মার্গারেট প্রবন্ধ লিখে চলেছেন। 1890 সালে মিসেস ডি লিউয়ের আহ্বানে এলেন লন্ডনের উইলমডন অঞ্চলে। সেখানে একটি নতুন বিদ্যালয় স্থাপিত হবে। মার্গারেটের ওপর এই বিদ্যালয় স্থাপনের অনেকখানি দায়িত্ব অর্পিত হল। মার্গারেটের চরিত্রের মধ্যে একটি বিশেষ গুণ ছিল যে তিনি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারতেন। তার সুদক্ষ পরিচালনায় এবং সুস্নাত ব্যক্তিত্বের প্রভাবে অল্প দিনের মধ্যেই এই বিদ্যালয়টি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। শুধু তাই নয়, ইতিমধ্যেই মার্গারেট উইম্বলডনে বুদ্ধিজীবী মহলে নিজের স্থান করে নিয়েছেন। লন্ডনের বিশিষ্ট লেখক এবং বাগ্মীরা তাঁর সঙ্গে পরিচিত হয়েছেন। তাঁরা সকলেই মার্গারেটকে ভবিষ্যতের এক ব্যক্তিত্ব সম্পন্না মহিলা হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু মার্গারেট শুধু এইভাবেই কর্মপ্রবাহের মধ্যে ডুবে থাকতে ভালোবাসতেন না। যখনই অবসর মিলত, এক আধ্যাত্মিক চিন্তন এসে তাঁর সমস্ত সত্তাকে গ্রাস করত। এই সময় থেকে তিনি গির্জার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন। তারপর তাঁর জীবনে এলো সব থেকে উল্লেখযোগ্য মুহূর্তটি। এবার আমরা সেই গল্পটি আপনাদের শোনাব। 1895 সালে স্বামীজি এসেছেন লন্ডনে। শিকাগোর বিশ্বধর্ম সম্মিলনে অসাধারণ ভাষণ দিয়ে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের মন জয় করেছেন। লন্ডনে আসার পরে তাঁর দিন কাটছে অত্যন্ত ব্যস্ততার মধ্যে। প্রায় প্রতিদিন কোনো না কোনো আলোচনা সভায় ভাষণ দিতে হচ্ছে। তর্ক বিতর্কের আসরে উপস্থিত থাকতে হচ্ছে। কিছু কিছু গোঁড়া খ্রিস্টান মিশনারি তীব্র ভাষায় বিবেকানন্দকে আক্রমণ করছেন। কেউ কেউ স্বামীজির নামে ব্যক্তিগত কুৎসাও রটাচ্ছেন। বিবেকানন্দ এক মগ্ন মৈনাকের মতো দাঁড়িয়ে থেকে সব অপমান এবং লাঞ্ছনাকে প্রতিহত করছেন। এই সময় লেডি মার্জেসন একদিন তার বাড়িতে বিবেকানন্দকে আহ্বান করলেন। তার বাড়ির ড্রয়িং রুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে নিবেদিতা এলেন একজন সাধারণ দর্শক হিসাবে। সেদিন নভেম্বর মাসের এক সুন্দর সন্ধেবেলা। নিবেদিতা ধীরে ধীরে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। তিনি দেখলেন সামনে ফায়ার প্লেসে আগুন জ্বলছে, আর ফায়ার প্লেসের পাশে বসে আছেন এক ভারতীয় সন্ন্যাসী। মাঝে মধ্যে সেই সন্ন্যাসীর মুখ দিয়ে শিব শিব শব্দ উচ্চারিত হচ্ছে। সমস্ত পরিমণ্ডলে বিরাজ করছে এক অপূর্ব স্বর্গীয় বাতাবরণ। মার্গারেটকে আকর্ষণ করেছিল বিবেকানন্দের তীক্ষ্ণ জ্যোতির্ময় সৌন্দর্য। সত্যি কথা বলতে কি, জীবনের এক
ক্রান্তিকালে মার্গারেট এমন এক শান্তির সন্ধান পেলেন। তিনি বুঝতে পারলেন এই জীবনে আর কখনো ওই সন্ন্যাসীকে ছেড়ে থাকা সম্ভব হবে না তার পক্ষে। আমরা জানি না যুক্তিবাদী মানুষ কিভাবে ঘটনাটিকে বিশ্লেষণ করবেন। আমার মনে হয় এই পৃথিবীতে সমস্ত ঘটনার অন্তরালে একটি কারণ নিহিত থাকে। মার্গারেটের ক্ষেত্রেও সেই একই ব্যাপার ঘটে গেল। মার্গারেটের মনের মধ্যে যেসব প্রশ্ন উঠেছিল, বিবেকানন্দের কথা শুনে তার সুনির্দিষ্ট জবাব পেলেন তিনি। বিবেকানন্দ খুব জোরের সঙ্গে বলেছিলেন যে মানুষের মধ্যে জন্ম জন্মান্তরগত কার্যধারা কাজ করে। তিনি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের অস্তিত্বকে জোর গলায় ঘোষণা করেন। এই কথাগুলি এর আগে মার্গারেট কখনো শোনেননি। তখন থেকেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে। না দেখা ভারতবর্ষের প্রতি এক অদম্য আকর্ষণ বোধ করতে থাকেন তিনি। আলোচনা সভা শেষ হল। মার্গারেট নতুন চোখে স্বামীজিকে প্রত্যক্ষ করলেন। অবশ্য স্বামীজির সব কথাকে তিনি মন থেকে মানতে পারেননি। তখন মনে ছিল কিছু দ্বিধা, কিছু সংশয়। কিন্তু মার্গারেট বুঝতে পারলেন এই তরুণ ভারত সন্ন্যাসীর মধ্যে এমন এক আকর্ষণ আছে যাকে উপেক্ষা করা সহজ নয়। বাড়ি ফিরে আবার কাজের জগতে ডুবে গেলেন মার্গারেট। কিন্তু সামান্য অবসরের মুহূর্তে বারবার ওই ভারত সন্ন্যাসীর মুখচ্ছবি তার মনের পর্দায় ভেসে ওঠে। স্বামীজির বক্তব্য নিয়ে নানা চিন্তা করতে থাকেন মার্গারেট। স্বামীজির লন্ডনে থাকার মেয়াদ ক্রমশ শেষ হয়ে আসছে। এবার তাকে অন্য কোথাও চলে যেতে হবে। সেবার আরও দুটি অনুষ্ঠানে স্বামীজির বক্তব্য শুনেছিলেন মার্গারেট, 15ই নভেম্বর এবং 23শে নভেম্বর। মার্গারেট তখন থেকেই স্বামীজির একান্ত অনুগামিনী হয়ে উঠলেন। স্বামীজিকে মার্গারেট নানা বিষয় নিয়ে প্রশ্ন করতে শুরু করলেন। স্বামীজি ভিন্ন দেশ থেকে এসেছেন, ভিন্ন সংস্কৃতির মানুষ, তবু তাঁর বক্তব্যের মধ্যে স্ফটিক স্বচ্ছ সত্য লুকিয়ে আছে, মার্গারেট তা উপলব্ধি করতে পারলেন। মার্গারেট বুঝতে পারলেন সনাতন হিন্দু ধর্মের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে প্রাণিত এবং উদ্বোধিত করতে পারে। 27শে নভেম্বর তারিখে স্বামী বিবেকানন্দ আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন। তখন থেকেই মার্গারেটের মনে নানা পরিবর্তন দেখা দিয়েছে। মার্গারেট স্বামীজির প্রতীক্ষায় প্রহর গুনতে থাকেন। 1896 সালের 15ই এপ্রিল তারিখে স্বামীজি নিউ ইয়র্ক থেকে আবার এলেন লন্ডনে। বুদ্ধিজীবী মহলে সাড়া পড়ে গেল। মার্গারেট এবার থেকে স্বামীজির একনিষ্ঠ ছাত্রী হিসেবে তাঁর সমস্ত সভায় যেতে শুরু করলেন। স্বামীজির সব বক্তব্য মার্গারেট বুঝতে পারতেন না, এ কথা সত্যি। বেদান্ত দর্শনের বিষয় অত্যন্ত দুরূহ। দীর্ঘ অনুশীলন ছাড়া তা বোধগম্য হওয়া সম্ভব নয়। কিন্তু এই সব বক্তব্যের মধ্যে যে সহজ সত্যটি লুকিয়ে আছে, মার্গারেট তা উপলব্ধি করতে পেরেছিলেন। প্রশ্নোত্তর ক্লাসে পর পর প্রশ্ন করতেন মার্গারেট। এই আইরিশ তরুণী তখন থেকেই স্বামীজির দৃষ্টি আকর্ষণ করতে থাকেন। স্বামীজি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এক মহাপুরুষ। যে কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে তার মনোভাব বুঝতে পারতেন। তিনি বুঝতে পারলেন যে আপাত দৃষ্টিতে সামান্য এই নারীর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য লুকিয়ে আছে যা এক কথায় অসাধারণ। স্বামীজি যে ভারত গঠনের কথা চিন্তা করছেন, সেই স্বপ্নকে সফল করতে হলে অনেক উদ্যোগী পুরুষ ও নারীর প্রয়োজন। দুর্ভাগ্যের বিষয়, পরাধীন ভারতবর্ষের মানুষ আর এখন সেভাবে সমাজ সেবার কাজে এগিয়ে আসতে পারছেন না। তাই এখন বিদেশ থেকে তরুণ ও তরুণীদের আহ্বান করতে হবে। স্বামীজি আরও বুঝতে পেরেছিলেন যে অদূর ভবিষ্যতে মার্গারেট হবেন ভারতের একান্ত আপনজন। সেবার স্বামীজি মায়ার বিষয়ে একাধিক ভাষণ দিয়েছিলেন। প্রসঙ্গত তিনি বলেছিলেন যে মায়াতে বিভোর হয়ে থাকার নামই বন্ধন। এই বন্ধন ভেঙে ফেলার নামই হল মুক্তি। বন্ধন যদি ভাঙতে চাও তবে ভোগ বিলাস থেকে বিরত হও,
ত্যাগকে গ্রহণ করো জীবনের মূল মন্ত্র হিসাবে। ধর্মের এই সহজ সরল বার্তা মার্গারেটকে একেবারে অভিভূত করে ফেলল। সেসেমি ক্লাবে স্বামীজির বক্তৃতা সভার আয়োজন করা হলো। মার্গারেট ছিলেন এই ক্লাবের সম্পাদক। শিক্ষা বিষয়ক বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, সে যুগের শিক্ষার উদ্দেশ্য ছিল মানুষ তৈরি, এখনকার মতো কতকগুলো তথ্য মুখস্থ করা নয়। মার্গারেট ছিলেন একজন প্রকৃত শিক্ষাবিদ। কি করে মানুষকে সুশিক্ষিত করে তোলা যায় তা নিয়ে তাঁর চিন্তাভাবনার অন্ত ছিল না। শিক্ষা সম্পর্কে স্বামীজির এই বক্তব্য তাঁর হৃদয়কে স্পর্শ করল। স্বামীজি বললেন, জগতে আজ কিসের অভাব জানো? জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে দাঁড়িয়ে বলতে পারে, ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল। কে কে যেতে প্রস্তুত? বলতে বলতে স্বামীজি উঠে দাঁড়ালেন। সামনে উপবিষ্ট শ্রোতৃমণ্ডলীর দিকে তাকালেন। কেবলই মনে হলো তাঁর সতৃষ্ণ চোখ দুটি বুঝি কাউকে অন্বেষণ করছে। এইভাবে স্বামীজির ডাক মার্গারেটের অন্তরে পৌঁছে গেল। মার্গারেট বুঝতে পারলেন এবার আর নিশ্চুপ হয়ে বসে থাকলে চলবে না। কিন্তু তখনও মনে দ্বিধা, দ্বন্দ্ব এবং ভয়। তিনি জানেন ভারতবর্ষ পরাধীন দেশ। সেখানকার অনেক মানুষ এখনো মধ্যযুগীয় কুসংস্কারের বিবর থেকে বাইরে বেরিয়ে আসতে পারেননি। এমন একটি দেশে গিয়ে কি মার্গারেট সকলের সঙ্গে মানিয়ে চলতে পারবেন? ক্লাস শেষ হয়ে গেল। সকলে ফিরে গেলেন নিজেদের বাড়িতে। মার্গারেট তখন কেমন তন্দ্রাচ্ছন্নের মতো পথ হাঁটছেন। তাঁর সমস্ত সত্তা অভিভূত হয়ে আছে। কানে বাজছে বিবেকানন্দের মন্দ্রিত কণ্ঠস্বর, ওঠো, জাগো, এগিয়ে চলো, সফলতার শেষ সীমান্তে না পৌঁছনো পর্যন্ত এক মুহূর্তের জন্য নিশ্চেষ্ট হয়ে বসে থেকো না। কি আশ্চর্য! প্রতিটি বাক্যের মধ্যে এমন এক হিল্লোল আছে যা আমাদের সমস্ত শরীরে স্পন্দন তোলে, জাগিয়ে তোলে মানবত্বাকে। মার্গারেট বুঝতে পারলেন যে এভাবেই একজন মহামানব অগণিত সাধারণ মানুষকে ডাক দিয়েছেন। এই আহ্বান শাশ্বত এবং চিরন্তন। যুগে যুগে কালে কালেই তো একজন মানুষ আর একজন মানুষকে ডাক দিয়েছে। মার্গারেট এবার নিজেকে প্রস্তুত করলেন। তাকে অচেনা অজানার উদ্দেশ্যে পাড়ি দিতেই হবে। কিন্তু এখনো কি কিছু দ্বিধা অন্তরে থেকে গেছে? কিছু সংশয়? না, এখন আর কোনো দ্বিধা থাকলে চলবে না। কথায় কথায় বিবেকানন্দ মার্গারেটকে বলেছিলেন, স্বদেশের নারীদের কল্যাণ কল্পে আমার কিছু সংকল্প আছে। আমার মনে হয় সেগুলিকে কাজে পরিণত করতে তুমি বিশেষভাবে সাহায্য করতে পারো। মার্গারেটের মনে হলো এই কটি কথার মধ্যে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে। স্বামীজি হয়তো সত্যি সত্যি তাকে ভারতবর্ষে যাওয়ার জন্য আহ্বান করছেন। মার্গারেট যে সকলের থেকে একেবারে আলাদা, স্বামীজি তা বুঝতে পেরেছিলেন। তাকে এবার ভারতে ফিরতে হবে। অতি দ্রুত বাকি কাজ শেষ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ ভারতে ফিরে যাওয়ার পর পুরো পৃথিবীটা একেবারে শূন্য বলে মনে হলো মার্গারেটের কাছে। প্রতিটি মুহূর্ত কাটছে তীব্র অস্থিরতার মধ্যে। বসে আছেন কখন স্বামীজির ডাক আসবে। স্বামীজি স্নেহবশত মার্গারেটকে অনেক কথাই লেখেন, কিন্তু সেভাবে ডাক দিচ্ছেন কই? তিনি কি আমাকে ভুলে গেছেন? মার্গারেট ভাবতে থাকেন। 1897 সালের 20 জুন তারিখে বিবেকানন্দ লিখলেন, তোমাকে অকপটভাবে জানাচ্ছি যে তোমার প্রতিটা কথা আমার কাছে মূল্যবান ও প্রতিটা চিঠি পরম কাঙ্ক্ষিত বস্তু। যখনই তোমার ইচ্ছা ও সুযোগ হবে নিঃসংকোচে লিখো, এবং জেনো যে তোমার একটি কথাও আমি ভুল বুঝব না বা একটি কথাও উপেক্ষা করব না। কিন্তু সত্যিকারের আহ্বান কোথায়? কেন গুরুজি বলছেন না যে তুমি এখনই ভারতে এসো?
আমি নিঃসঙ্গ, আমার একার পক্ষে কি এত বড় কর্মযজ্ঞ সম্পাদন করা সম্ভব? অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত চিঠিখানি। 1897 সালের 23 জুলাই তারিখে স্বামীজি লিখলেন, তুমি এখানে না এসে ইংল্যান্ড থেকেই আমাদের জন্য বেশি কাজ করতে পারবে। দরিদ্র ভারতবাসীর মঙ্গলার্থে তোমার বিশাল আত্মত্যাগের জন্য ভগবান তোমাকে আশীর্বাদ করবেন। এই চিঠি পড়ে মার্গারেট আশাহত হয়েছিলেন। তার মানে ভারতবর্ষে যেতে কি তিনি বারণ করছেন? মিস্টার স্টার্ডি এবং মিস মুলারের মাধ্যমে স্বামীজি জানতে পারলেন মার্গারেটের ক্ষোভের কথা। এবার আর মার্গারেটের আত্মত্যাগের ব্যাপারে তার মনে কোনো সন্দেহ থাকল না। 1897 সালের 29 জুলাই তারিখে তিনি সরাসরি মার্গারেটকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন। বিবেকানন্দ লিখেছিলেন, তোমাকে অকপটভাবে বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার অশেষ সাফল্য লাভ হবে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষ এখন আর মহীয়সী নারী জন্ম দিতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম প্রীতি, দৃঢ়তা ও সবার উপর তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তই তোমাকে সেই বিশিষ্ট নারী রূপে গড়ে তুলেছে। কিন্তু ভারতবর্ষে তদানীন্তন পরিস্থিতি সম্পর্কে তিনি মার্গারেটকে সাবধান করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কিন্তু শ্রেয়াংসী বহু বিঘ্নাগ্নি। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব ইত্যাদি যে ঠিক কেমন তা তুমি ধারণাও করতে পারো না। এদেশে আসার পর তুমি নিজেকে অসংখ্য অর্ধ উলঙ্গ নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা। তারা সাহেব মেমদের ভয়েই হোক বা ঘৃণায় হোক এড়িয়ে চলে এবং তারাও এদের ভীষণ ঘেন্না করে। যদি এসব জেনেও তুমি কাজে যুক্ত হতে সাহস করো, তবে তোমাকে 100 বার স্বাগত জানাচ্ছি। শেষ পর্যন্ত নিজের সব কিছু ছেড়ে মার্গারেট জাহাজে উঠে বসলেন। ধীরে ধীরে দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে তাঁর প্রিয় জন্মভূমি। অকুল পাথারে ভাসতে ভাসতে অবশেষে 1898 সালের 28 জানুয়ারি তারিখে পৌঁছলেন কলকাতা বন্দরে। মার্গারেট অবাক হয়ে দেখলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং জাহাজঘাটে দাঁড়িয়ে আছেন তাকে সাদর অভ্যর্থনা জানাবেন বলে। পূর্ব নির্দেশিত ভারতের মাটি স্পর্শ করে মার্গারেটের সমস্ত শরীরে এক অভূতপূর্ব শিহরণ দেখা দিল। মার্গারেট ভারতবর্ষে এসে অনেক বিশিষ্ট ব্যক্তিদের সাথে মিলিত হতে শুরু করলেন। তাকে প্রথম থাকতে হয়েছিল চৌরঙ্গীর একটি হোটেলে। সময় এবং সুযোগ পেলে ঘুরে ঘুরে কলকাতা শহরের বিভিন্ন দ্রষ্টব্যস্থল দেখতেন মার্গারেট। দেখলেন মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন। আলাপ করলেন কয়েকজন ইংরেজদের সাথে। 8 ফেব্রুয়ারি তারিখে মিসেস সারা বুল এবং মিস জোসেফিন ম্যাকলাউড এলেন কলকাতায়। তারা সদ্য কেনা বেলুর মঠের জমির কাছাকাছি ছোট্ট একটি বাড়িতে থাকতে আগ্রহ প্রকাশ করেছিলেন। স্বামীজির ইচ্ছা ছিল যে মার্গারেট যেন সেখানে গিয়ে বেশ কিছুদিন অতিবাহিত করেন। কথায় কথায় মার্গারেটকে একদিন বিবেকানন্দ বললেন, ধীরা মাতার বাড়িটি তোমার মনে হবে স্বর্গ, কারণ এর সবটাই ভালোবাসায় মোড়া। মার্গারেট এলেন ওই পুরনো বাড়িতে। প্রকৃতির খেয়ালি খেলাঘরে এক টুকরো স্বপ্ন বুঝি। বিবেকানন্দ নিয়ম করে সকালে তাঁর সঙ্গে চা খেতে আসতেন। জলযোগ সাঙ্গ করে সকলে চলে যেতেন গাছের তলায়। নিখাত প্রাকৃতিক পরিমণ্ডলের মধ্যে বহমানা গঙ্গাকে সাক্ষী রেখে শুরু হতো আলাপ আলোচনা। এই 3 বিদেশিনী মোট 2 মাস বেলুড়ে ছিলেন। এখানে থাকাকালীন মার্গারেটের জীবনে কিছু মনে রাখার মতো ঘটনা ঘটে যায়। 27 ফেব্রুয়ারি তারিখে
তিনি প্রথমবারের জন্য রামকৃষ্ণের জন্মোৎসবে যোগদান করেন। 11ই মার্চ ভাষণ দিলেন স্টার থিয়েটারে। আর 17ই মার্চ তারিখে দেখা হলো জগৎজননী মা শারদার সঙ্গে। শুধু তাই নয়, এখানে থাকাকালীন 25শে মার্চ তারিখে তিনি ব্রহ্মচর্য ব্রত দীক্ষা নিয়েছিলেন। তার জীবনের এই দিনগুলি লাল অক্ষরে লেখা। ভবিষ্যতে কখনো তিনি এই দিনগুলিকে ভুলতে পারেননি। তা সত্ত্বেও মার্গারেটের দিন কাটে অশান্ত মন নিয়ে। তিনি মিস ম্যাকলাউড কিংবা ধীরামাতার মতো ভারত ভ্রমণে আসেননি। তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তকে ভারত মাতার সেবায় উৎসর্গ করবেন এমনই এক অভিলাষা নিয়ে ভারতে এসেছেন। কিন্তু স্বামীজি এখনো তাকে কোনো কর্তব্য বুঝিয়ে বলছেন না কেন? স্বামীজি জানেন মার্গারেটকে সম্পূর্ণভাবে ভারতীয় হয়ে উঠতে হবে। নিঃস্ব, নিপীড়িত, রিক্ত ভারতবাসীর সাথে মিলতে হবে, সকলকে ভালোবাসতে হবে। তাই এখন মার্গারেটকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। মার্গারেটের মধ্যে ছিল প্রখর অনুভূতিপ্রবণ মন এবং বুদ্ধি। মার্গারেট প্রথমে উষ্মা প্রকাশ করতেন। পরবর্তীকালে তিনি এই বিষয়টির সত্যতা উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন হঠাৎ করে কাউকে ভালোবাসা যায় না, তার জন্য পূর্ব প্রস্তুতির দরকার। তখন একটির পর একটি সভায় মার্গারেট ভাষণ দিচ্ছেন। স্বামীজি প্রত্যেকটি সভায় দর্শক এবং শ্রোতা হিসাবে উপস্থিত থাকছেন। একবার বাগ্মী মার্গারেট তাঁর বক্তৃতায় বলেছিলেন, আপনারা এমন এক রক্ষণশীল জাতি, যে জাতি দীর্ঘদিন ধরে সমস্ত বিশ্বের জন্য শ্রেষ্ঠ আধ্যাত্মিক সম্পদ সযত্নে রক্ষা করে এসেছেন। আর সেজন্যই সেবার জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে ভারতকে সেবা করার উদ্দেশ্যে আমার এদেশে আগমন। এই প্রথম মার্গারেট সুস্পষ্ট ভাষায় তার মনোভাব সকলের সামনে তুলে ধরলেন। বিদেশিনীর এই বাচন ক্ষমতা উপস্থিত অন্যান্য শ্রোতাদের সঙ্গে সঙ্গে স্বামীজিকেও অবাক করে দিয়েছিল। স্বামীজি এই ভাষণ শুনে খুবই আনন্দিত হয়েছিলেন। মার্গারেটের নতুন নামকরণ করা হলো নিবেদিতা। ছোটবেলার ভবিষ্যৎবাণী বুঝি এভাবেই সফল হলো। এই নামকরণটি যে একেবারে যথার্থ হয়েছে তা অনায়াসে বলা যেতে পারে। সত্যিই তো, ভারত মাতার জন্যই তো তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তকে নিবেদন করেছিলেন। 1898 সালের 21শে মে তারিখে স্বামীজি নিবেদিতা এবং অন্যান্য শিষ্য শিষ্যাদের নিয়ে মগ্ন মৈনাক হিমালয়ের অভিমুখে যাত্রা করলেন। নৈনিতাল, আলমোড়া হয়ে তারা কাশ্মীরে গিয়েছিলেন। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত এই অভিযাত্রা সংগঠিত হয়েছিল। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত নিবেদিতাকে উদ্বোধিত করেছিল। নিবেদিতা পরবর্তীকালে এই ভ্রমণ নিয়ে একটি অসাধারণ গ্রন্থ লিখেছিলেন। হিমালয়ের কোলে নৈঃশব্দের মধ্যে গুরু এবং শিষ্যা নানা বিষয়ে আলোচনা করতেন। স্বামীজির শিক্ষণ রীতি ছিল অভিনব। তিনি যেতে যেতে পাটলিপুত্র, লখনৌ যে স্টেশনে পার হতেন সেখানকার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে বলতেন। ভ্রমণকালে নিবেদিতার সঙ্গে ধীরামাতা এবং মিস ম্যাকলাউডও ছিলেন। তাদের সাথেও স্বামীজি নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। স্বামীজির মুখ নিঃসৃত এক একটি কথা নিবেদিতা তাঁর নোট বইতে পরম শ্রদ্ধা সহকারে লিখে রাখতেন। পরবর্তীকালে যখন এই বিষয় নিয়ে গ্রন্থ রচনা করেন তখন ওই কথাগুলি উল্লেখ করেছিলেন। দেখতে দেখতে দিন এগিয়ে চলল। নিবেদিতা আরেকটু বেশি প্রাজ্ঞ হয়ে উঠলেন। হিন্দু ধর্মের নানা খুঁটিনাটি বিষয় সম্পর্কে তার আগ্রহ ছিল সীমাহীন। স্বামীজি তাঁর সেই আগ্রহ মেটানোর আপ্রাণ চেষ্টা করতে থাকলেন। হিমালয় ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে নিবেদিতা মাস্টার অ্যাজ আই স হিম নামে একটি অসাধারণ বই লিখেছিলেন। এছাড়া লিখেছিলেন আরেকটি স্মৃতিচারণ।
নোটস অফ সাম ওয়ান্ডারিং উইথ দ্য স্বামী বিবেকানন্দ। এই দুটি বই পাঠ করলে আমরা বুঝতে পারি যে স্বামী বিবেকানন্দের বৌদ্ধিক মানসিকতা কিভাবে তাকে আকর্ষণ করেছিল। স্বামীজি চেয়েছিলেন নিবেদিতা যেন একটির পর একটি অগ্নি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণা হতে পারেন। পরবর্তীকালে যাকে বারবার রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত হতে হবে, যা চলার পথে থাকবে অনেক কণ্টক, উপল ব্যথিত গতি এসে যা ছন্দকে করবে মন্দাক্রান্তা, তাকে তো এমনভাবেই হয়ে উঠতে হবে সর্বং সাহা ধরিত্রী। তাই বোধহয় স্বামীজি নানাভাবে নিবেদিতাকে পরীক্ষা করতেন। একবার নিবেদিতা এবং ম্যাকলাউডের পাশে স্বামীজি বসেছিলেন। স্বামীজি বুঝতে পারছেন নিবেদিতার হৃদয় সমুদ্রে তখন কি ধরনের ঝড় উঠেছে। তিনি ম্যাকলাউডের দিকে তাকিয়ে বললেন, আমি একলা জঙ্গলে যাচ্ছি, কদিন নির্জনে বাস করব, তারপর আবার ফিরে আসব একরাশ শান্তি নিয়ে। নিবেদিতা এবং ম্যাকলাউড এই কথা শুনে কেমন যেন অবাক হয়ে গিয়েছিলেন। হঠাৎ স্বামীজি আকাশের দিকে তাকালেন, অভিভূত হয়ে বললেন, দেখো, মুসলমানেরা দ্বিতীয়া চাঁদকে বিশেষ সমাদরের চোখে দেখে। এসো, আমরাও এই নবীন চন্দ্রিমার সঙ্গে নবজীবন আরম্ভ করি। এই কয়টি কথা শোনার সঙ্গে সঙ্গে নিবেদিতা কেমন যেন হয়ে গেলেন। স্বামীজি তার মাথায় হাত রেখে অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ করলেন। 25 তারিখে সত্যি সত্যি স্বামীজি দূর জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। ফিরে এলেন 3 দিন বাদে 28 মে তারিখে। তাকে দেখে নিবেদিতার মনে হল স্বামীজি বোধহয় অসীম শান্তির সন্ধান পেয়েছেন। তার সমস্ত শরীর থেকে তখন নির্গত হচ্ছে এক অপূর্ব বিভা। নিবেদিতার সমস্ত অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি স্বামীজিকে নতুনভাবে আবিষ্কার করলেন। একজন স্নেহময় পিতা যেমন অবাধ্য কন্যাকে শাসন করেন, সেইভাবেই বোধহয় স্বামীজি নিবেদিতাকে শাসন করছেন। নিবেদিতার মধ্যে যেটুকু অহংবোধ ছিল সব কোথায় হারিয়ে গেল। 11 জুন তারিখে সকলে আলমোড়া থেকে কাশ্মীরের পথে যাত্রা করলেন। নিবেদিতা তাঁর প্রিয় দেবদারু গাছের নিচে বসে শেষবারের মতো ধ্যান করলেন। আলমোড়াকে তিনি কখনো ভুলতে পারবেন না। এই আলমোড়াতেই তো তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন। কাশ্মীরের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিবেদিতার মনকে ভরিয়ে দিল। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় তা নিবেদিতা অনুধাবন করতে পারলেন। কাশ্মীরে থাকাকালীন স্বামীজি প্রত্যেক দিন সকালে নিবেদিতার ডেরায় আসতেন। বেশ কিছুটা সময় তিনি সেখানে কাটিয়ে যেতেন। স্বামীজির সান্নিধ্য তাকে বিশেষভাবে প্রাণিত করত। অনেক বছর আগে এডউইন আর্নল্ডের লেখা লাইফ অফ এশিয়া গ্রন্থটি পড়ে নিবেদিতা গৌতম বুদ্ধ সম্পর্কে অনেক কথা জানতে পেরেছিলেন। তখন থেকেই তিনি বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা করতে শুরু করেন। এতদিন বাদে কাশ্মীরে স্বামীজিকে দেখে তার মনে হল স্বামীজি বোধহয় এক নবীন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ আবার এই পাপে পরিপূর্ণ পৃথিবীতে ফিরে এসেছেন। স্বামীজি তার শিষ্যদের নিয়ে এগিয়ে চলেছেন একটি শহর থেকে অন্য শহরের দিকে। যেখানেই যাচ্ছেন সহজাত দক্ষতায় সেখানকার ঐতিহাসিক বিবরণ শোনাচ্ছেন সকলকে। নিবেদিতা অবাক হয়ে তাকিয়ে থাকেন স্বামীজির প্রশস্ত আধ্যাত্মিক ভাবসংজ্ঞাত মুখমণ্ডলের দিকে, আর ভাবেন একটি মানুষ পৃথিবীর সকল শাস্ত্রের ওপর এতখানি জ্ঞান অর্জন করেন কি করে। এবার ঠিক হলো তারা অমরনাথ দর্শন করতে যাবেন। চারপাশে সাধুরা তাদের বসবাসের জন্য তাঁবু ফেলেছেন। সেখানে বিদেশিনীদের তাঁবু ফেলা হলে প্রতিবাদ দেখা দিল। স্বামীজি এক ভিন্ন পন্থা গ্রহণ করলেন। সেদিন বিকেলে নিবেদিতা সাধুদের তাঁবু পরিক্রমা করলেন, তাদের ভিক্ষা দিলেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ লাভ করলেন। এবার সাধু সঙ্গ লাভের আর কোনো বাধা থাকল না। স্বামীজি এবং সাধুদের সঙ্গে নিবেদিতা অনেক কষ্ট করে এগিয়ে চললেন অমরনাথ দর্শনে।
অমরনাথে তিনি আর এক বিবেকানন্দকে আবিষ্কার করলেন। তার মনে হল বিবেকানন্দের মধ্যে বোধহয় শিবসত্তা ভর করেছে। এতদিন পর্যন্ত ব্রিটিশ শাসন সম্পর্কে নিবেদিতা ইতিবাচক ধারণা পোষণ করতেন, কিন্তু এবার তিনি বুঝতে পারলেন যে তাঁর স্বদেশবাসীরা কিভাবে ভারতীয়দের ওপর ধারাবাহিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন। কাশ্মীরের মহারাজা স্বামীজিকে মঠ এবং সংস্কৃত কলেজ স্থাপনের জন্য জমি দান করবেন বলে কথা দিয়েছিলেন। ইংরেজ সরকারের আপত্তিতে তিনি তার এই স্বপ্ন সফল করতে পারলেন না। নিবেদিতা এবং সারাবুল আলাদাভাবে চেষ্টা করেছিলেন, তাদের সমস্ত প্রয়াস ব্যর্থ হল। নিবেদিতা বুঝতে পারলেন যে শাসকরা সারা পৃথিবীতে এই রকম ভাবে শোষণ করে চলে। নিবেদিতা তার মনোগত অবস্থার কথা জানিয়ে এক বান্ধবীকে পত্র লিখলেন। এদেশের মানুষের প্রতি ইংরেজদের আচরণ সম্পর্কে কথা এই যে তা দেখলে তোমার মুখ আমারই মতো লজ্জায় লাল হয়ে উঠত। হিমালয় ভ্রমণ শেষ করে স্বামীজি ফিরে এলেন। স্বামী শারদানন্দের সঙ্গে বিদেশিনীদের পাঠালেন দিল্লি, আগ্রা প্রভৃতি শহরগুলি ঘুরে আসতে। নিবেদিতা বেনারস থেকে একাই কলকাতায় চলে এলেন। তাকে এবার নতুন করে শিক্ষা পদ্ধতি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। স্বামীজির অনুমতি নিয়ে 10/2 বোসপাড়া লেনের বাড়িতে পৌঁছে গেলেন। শ্রীমা শারদার সঙ্গে তাকে থাকতে হবে। নিবেদিতা ছিলেন বুদ্ধিমতী মহিলা। তিনি বুঝতে পারলেন যে শ্রীমার বাড়িতে তাঁর থাকা নিয়ে নানা আপত্তি উঠছে, তাই শ্রীমার বাড়ির কাছে 16 নম্বর বাড়িতে নিবেদিতার থাকার ব্যবস্থা হল। শ্রীমাকে তিনি এক মমতাময়ী জননী রূপে আবিষ্কার করলেন। অখ্যাত গ্রামের শিক্ষাবিহীন শ্রীমা সাদরে তাঁর এই বিদেশিনী কন্যাকে গ্রহণ করেছিলেন। তিনি স্নেহ সম্ভাষণে নিবেদিতাকে খুকি বলে ডাকতেন। যখন তারা পাশাপাশি বসে কথা বলতেন, মনে হতো ঈশ্বরের মহিমায় ভাষার ব্যবধান কোথায় হারিয়ে গেছে। নিবেদিতা এই বাড়িটির প্রতিটি কোণকে তাঁর উপস্থিতিতে মহিমামণ্ডিত করে তুলেছিলেন। 1898 সালের নভেম্বর মাস থেকে 1899 সালের জুন মাস পর্যন্ত নিবেদিতা ওই ভাঙাচোরা বাড়িতেই তাঁর দিনগুলি অতিবাহিত করেন। এই সময় স্বামীজি তাঁর পাশে দাঁড়িয়ে থেকে প্রতিটি কাজে তাকে সাহায্য এবং সহযোগিতা করে গেছেন। নিবেদিতা উপলব্ধি করলেন ভারতবাসীর মধ্যে এক আশ্চর্য আত্মিক শক্তি বিদ্যমান, কিন্তু আমাদের দুর্ভাগ্য ভারতবাসীরা তাদের এই মহাশক্তি সম্পর্কে মোটেই ওয়াকিবহাল নন। এবার স্বামীজির মনে হল সময় সমাগত। নিবেদিতা এখন এক অগ্নিকন্যাতে রূপান্তরিত হয়েছেন। এখন কাজ শুরু করতে হবে, না হলে বড় দেরি হয়ে যাবে। প্রথমেই মহিলাদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করা দরকার, কিন্তু এই কাজ করতে হলে রক্ষণশীল সমাজের কাছ থেকে নানা বাধা আসবে। অভিজ্ঞ স্বামীজি প্রথমেই এই বাধাগুলি অতিক্রম করার চেষ্টা করলেন। 1898 সালের 12 নভেম্বর তারিখে বিদ্যালয় প্রতিষ্ঠা উপলক্ষে একটি সভা ডাকা হলো। ওই দিন সকালে শ্রীমা মঠের নতুন জমিতে নিজের হাতে ঠাকুরের পুজো করেছিলেন। এই অনুষ্ঠান শেষ হবার পর স্বামীজি এলেন নিবেদিতার ওই সভায় যোগ দিতে। শহরের অনেক বিশিষ্ট মানুষ ওই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন। নিবেদিতা প্রত্যেককে অনুরোধ করলেন তারা যেন তাদের পরিবারের কন্যা সন্তানকে এই বিদ্যালয়ে প্রেরণ করেন, কিন্তু কেউই বিশেষ এগিয়ে এলেন না। বোঝা গেল এইভাবেই চলতে থাকলে এই প্রয়াস অচিরেই ব্যর্থ হবে। তবে শেষ পর্যন্ত স্বামীজির একান্ত অনুরোধে কেউ কেউ এই প্রস্তাবে রাজি হয়েছিলেন। পরের দিন শ্রীমা এসে বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেন। পরদিন সোমবার থেকে বিদ্যালয়ের কাজ শুরু হলো। স্বামীজি প্রতিদিন সময় এবং সুযোগ পেলে এই শিক্ষা প্রাঙ্গণে উপস্থিত থেকে নিবেদিতাকে আশীর্বাদ করতেন। ধীরে ধীরে বিদ্যালয় তার ঈপ্সিত সাফল্যের পথে এগিয়ে চলল। এই বিদ্যালয়ের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের সঙ্গে নিবেদিতা নিজেকে জড়িয়ে রেখেছিলেন।
এবার হঠাৎ কলকাতায় দেখা দিল প্লেগের কালো করাল ছায়া। তখন আমরা অন্য এক নিবেদিতাকে দেখতে পেলাম। নিজের জীবন বিপন্ন করে প্লেগ রোগীর সেবা করে চলেছেন তিনি। প্লেগ মহামারীর মোকাবিলায় স্থাপিত হয়েছে স্বামীজির নেতৃত্বে একটি কমিটি। কর্ম সম্পাদনের ভার অর্পণ করা হয়েছে বিদেশিনী নিবেদিতার ওপর। এই গভীর সংকটজনক সময়ে নিবেদিতাকে যেভাবে পরিশ্রম করতে দেখা গেছে তা ভাষায় বর্ণনা করা যায় না। ডক্টর রাধা গোবিন্দ কর তার অন্তরঙ্গ প্রতিবেদনে একটির পর একটি মর্মান্তিক ছবি সবার সামনে তুলে ধরেছেন। তিনি লিখেছেন যে একদিন যখন তিনি বাড়ি ফিরছেন তখন দেখলেন তার দরজার সামনে ধূলি ধূসরিত কাঠের মেঝেতে একজন বিদেশিনী রমণী বসে আছেন। সেদিন সকালে তিনি বাগবাজারের বস্তিতে একটি প্লেগ রোগগ্রস্ত শিশুকন্যাকে দেখতে গিয়েছিলেন। বিদেশিনী তারই সংবাদ জানতে চাইছিলেন। সেই বিদেশিনী হলেন আমাদের সকলের প্রিয় ভগিনী নিবেদিতা। নিবেদিতার কোলে কত সন্তানের মৃত্যু হয়েছে। নিবেদিতা ছিলেন তাদের কাছে সাক্ষাৎ জননী। দেখতে দেখতে নিবেদিতা নাম পাওয়ার 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। 1899 সালের 25শে মার্চ তারিখে স্বামীজি নিবেদিতাকে ব্রহ্মচারিণী হিসাবে দীক্ষা দিয়েছিলেন। একদিন কথায় কথায় স্বামীজি বলেছিলেন, আমার উদ্দেশ্য রামকৃষ্ণ নয়, বেদান্ত নয়, আমার উদ্দেশ্য সাধারণের মধ্যে মনুষ্যত্ব আনা। এ কথা শুনে নিবেদিতা বলে উঠলেন, স্বামীজি, আমি আপনাকে এই কাজে সাহায্য করব। স্বামীজি হেসে বলেছিলেন, তোমার মধ্যে সেই ত্যাগ আছে, আমি জানি তুমি আমার সাহায্য করতে পারবে। এবার থেকে শুরু হলো নিবেদিতার নতুন জীবন। তিনি পবিত্রভাবে ব্রহ্মচারিণী জীবনযাপন করে গেলেন। ফল এবং দুধ খেয়েই সময় কাটিয়েছেন। তক্তপোষে শয়ন করেছেন। প্রবল গরমে বিনা পাখায় দিন কেটেছে। স্বামীজি ভেবেছিলেন যে নিবেদিতা হয়তো সেভাবে নিজেকে পরিব্যাপ্ত করতে পারবেন না, কিন্তু নিবেদিতা তার আপন কর্মপ্রবাহে সকলকে একেবারে অবাক করে দিলেন। শহরের একাধিক মানুষের সাথে তার গভীর সখ্যের সম্পর্ক গড়ে ওঠে। হয়তো মন থেকে স্বামীজি নিবেদিতার এই সমস্ত কার্যপ্রণালীকে সমর্থন করতে পারেননি, কিন্তু নিবেদিতাকে কখনো তিনি কোনো কাজে বাধা দেননি। কারো স্বাধীনতা খর্ব করা ছিল তাঁর স্বভাব বিরুদ্ধ। কিন্তু সমাজের রক্ষণশীল মানুষেরা যাতে নিবেদিতাকে গ্রহণ করেন সেদিকে স্বামীজি দৃষ্টি দিয়েছিলেন। তাঁর একান্ত আগ্রহে নিবেদিতা একাধিক সভায় গিয়ে ভাষণ দিতে থাকেন। এইভাবে ধীরে ধীরে নিবেদিতার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। দেখতে দেখতে নিবেদিতার বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা বেড়ে হল 30 জন। তবে এই বিদ্যালয়কে চালু রাখতে হলে ধারাবাহিক অর্থের যোগান প্রয়োজন। স্বামীজির বিদেশ যাওয়ার কথা হচ্ছে। তিনি নিবেদিতাকেও সঙ্গে যেতে বললেন। স্বামীজির ইচ্ছে ছিল নিবেদিতা বিদেশে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্কুলের জন্য অর্থ সংগ্রহ করবেন, কারণ সঞ্চিত অর্থের ভাণ্ডার ক্রমশ কমে আসছে। এখন নানা খাতে যথেষ্ট টাকার দরকার। কিছুদিনের জন্য স্কুল বন্ধ রেখে স্বামীজি এবং স্বামী তুরীয়ানন্দের সঙ্গে 1899 সালের 20শে জুন পশ্চিমের পথে পাড়ি দিলেন নিবেদিতা। 20শে জুন থেকে 31শে জুলাই পর্যন্ত তাঁরা জাহাজে কাটিয়েছিলেন। প্রায়শই স্বামীজি নানা বিষয় নিয়ে আলোচনা করতেন। নিবেদিতার ভবিষ্যৎ জীবন সম্পর্কেও নানা ইঙ্গিত করতেন। অনেক মনীষীদের জীবন কথাও শোনাতেন। কথায় কথায় শোনাতেন ভারতীয় আধ্যাত্ম সাহিত্যের গল্প। পরবর্তীকালে এই সব অভিজ্ঞতা সঞ্চয় করে নিবেদিতা লিখলেন এক অসামান্য গ্রন্থ, ক্রেডেল টেইলস অফ হিন্দুইজম। আমেরিকায় পৌঁছে তাঁরা কিছুদিন রিজলি ম্যানরে কাটিয়েছিলেন। তখন নিবেদিতা একটু দূরের এক কুটিরে একা থাকতেন। বিদেশে থাকার সময়ও তিনি তাঁর ব্রহ্মচর্যরূপ অক্ষুণ্ণ রেখেছিলেন। স্বামীজি প্রতিদিন তাঁর শিষ্যার সঙ্গে দেখা করতে আসতেন।
নিবেদিতার হিন্দু ধর্মের প্রতি এই আগ্রহ এবং নিষ্ঠা স্বামীজিকে অবাক করেছিল। এখানে স্বামীজি নিবেদিতাকে দুর্গা মন্ত্রে দীক্ষিত করেছিলেন। পরবর্তীকালে কোনো অসুবিধে হলে নিবেদিতা এক মনে দুর্গা নাম জপ করতেন। তার মনে হতো এইভাবে বোধহয় সমস্ত অন্ধকার কেটে যাচ্ছে। রিজলি ম্যানর থেকে নিবেদিতা শিকাগোর উদ্দেশ্যে যাত্রা করলেন। তাকে এখন অনেক কাজ করতে হবে। চোখ বন্ধ করলেই সেই স্কুলটির ছবি ভেসে ওঠে। মনে পড়ে যায় ওই সব অসহায় বালিকা এবং কিশোরীদের মুখচ্ছবি। তাদের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, কিন্তু স্কুলের সুষ্ঠু পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যতটা সময় নিবেদিতা বিবেকানন্দের সান্নিধ্যে কাটিয়েছেন, সেই সময় স্মৃতি লিখে রেখেছেন ডায়েরির পাতায় পাতায়। পরবর্তীকালে তিনি এই সমস্ত অভিজ্ঞতা নিয়েও বই লিখেছিলেন। তখন তার দিন কাটছে প্রবল পরিশ্রমের মধ্যে, কিন্তু যতটা আশা করেছিলেন ততটা অর্থ পেলেন না। তা সত্ত্বেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি জানতেন যে কোনো কাজ সফল করতে হলে অনেক অনিদ্রিত রাতের পরিশ্রম দরকার। মানুষের কাছ থেকে বাধা আসবে, সেই বাধা অতিক্রম করতে হবে। অবশেষে স্বামীজি এবং নিবেদিতা এলেন প্যারিস শহরে। প্যারিসে গিয়েও তাঁরা নানাভাবে অর্থ সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। নানা সমস্যা নিবেদিতাকে বিদীর্ণ করে দেয়। এই সময় ডাক্তার জগদীশচন্দ্র বসু এবং তাঁর স্ত্রী অবলা বসুর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা হয় নিবেদিতার। বসু দম্পতিকে তিনি নানাভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত করার জন্য নিবেদিতার প্রয়াসের কোনো খামতি ছিল না। এবার নিবেদিতা ইংল্যান্ডে ফিরে যাবেন। যাবার আগে স্বামীজির সঙ্গে দেখা হলো তাঁর। স্বামীজি বললেন, এক অদ্ভুত রকমের মুসলমান সম্প্রদায় আছে। শোনা যায় তারা এত গুঁড়া যে প্রত্যেক নবজাত শিশুকে ঘরের বাইরে ফেলে রেখে বলে, যদি আল্লাহ তোমাকে সৃষ্টি করে থাকেন তবে তোমার মৃত্যু হোক, আর যদি আলী তোমাকে সৃষ্টি করে থাকেন তবে দীর্ঘজীবী হও। শিশুকে তারা যা বলে থাকে, আজ রাতে আমিও তোমাকে তাই বলছি, কিন্তু কথাটাকে উল্টে দিয়ে যাও, ঝাঁপ দাও। যদি আমি তোমাকে সৃষ্টি করে থাকি তবে বিনষ্ট হও, আর যদি মহামায়া তোমাকে সৃষ্টি করে থাকেন সার্থক হও। সেদিন এক নতুন বিবেকানন্দকে আবিষ্কার করলেন নিবেদিতা। পরদিন ভোরবেলা তাঁর যাত্রাকালেও স্বামীজি এসেছিলেন তাঁকে বিদায় জানাতে। স্বামীজি হাত তুলে দাঁড়িয়ে থাকলেন। ধীরে ধীরে নিবেদিতা তাঁর দৃষ্টিসীমার বাইরে চলে গেলেন। জানি না সেই সময় স্বামীজির মনে কি ধরনের নিঃসঙ্গতার অনুভূতি এসেছিল। ইংল্যান্ডে এসে আবার কাজ করতে থাকেন নিবেদিতা। জগদীশ বসুর অস্ত্রোপচার হলে তাকে নিজের বাড়িতে এনে রাখেন। ডিসেম্বর মাসে স্বামীজি ভারতে ফিরে গেলেন। নিবেদিতাকে তখনও অনেক কাজ করতে হবে। এডিনবরায় বক্তৃতা দেবার সময় গোঁড়া মিশনারিরা তাকেও ভীষণভাবে আক্রমণ করেছিল। পরে অসুস্থ হয়ে এলেন মিসেস বুলের নরওয়ের বাড়িতে। প্রকৃতির কোলে তার দিন কাটতে থাকে। এখানেই বসে তিনি দি ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ নামে একটি গ্রন্থ লেখেন। মিশনারিদের আক্রমণের উত্তরে লিখলেন ল্যাম্বস অ্যামং উলভস নামে একটি অসাধারণ প্রতিবেদন। তিনি বুঝতে পারলেন ভারতবর্ষকে অবিলম্বে স্বাধীন করতে হবে, না হলে ভারত আত্মার উন্মোচন সম্ভব হবে না। এ বিষয়ে অনেক ইউরোপীয় বন্ধুর সাথে তার মত পার্থক্য ঘটে গেল। ইউরোপীয়রা তাঁর এই ভারতীয় ভাবধারাকে নানাভাবে আক্রমণ করতে থাকেন। অবশেষে 9 জানুয়ারি তারিখে ভারত অভিমুখে যাত্রা করলেন নিবেদিতা। ভারতে ফেরার পর আবার নতুন উদ্যমে তাঁর কাজ শুরু হলো। একটির পর একটি সভায় গিয়ে তিনি ভাষণ দিতে থাকলেন। বিভিন্ন পত্র পত্রিকার পাতায় পাতায় তখন নিবেদিতার প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। নতুন করে স্কুল শুরু করার তোড়জোড় শুরু হলো।
ঘরে ঘরে গিয়ে পরিবারের কর্তাদের সঙ্গে কথা বললেন। প্রতিবেশিনীদের নিমন্ত্রণ করলেন সরস্বতী পুজো উপলক্ষে। স্বামীজি তার সমস্ত কর্মকাণ্ডের ওপর নজর রেখেছিলেন। একবার নিবেদিতাকে লিখলেন, স্বয়ং মহামায়া তোমার হৃদয়ে এবং বাহুতে প্রতিষ্ঠিতা হন। স্বামীজি তাকে অন্তর থেকে আশীর্বাদ করতেন, কিন্তু কখনো তাকে সামনে এসে উপদেশ দেননি। তিনি চেয়েছিলেন যে নিবেদিতা যেন নিজের প্রচেষ্টায় এই কর্মকাণ্ডে প্রতিষ্ঠিত হয়ে ওঠেন। স্বামীজির আচরণে ব্যাপক পরিবর্তন চোখে পড়ল নিবেদিতার। এতদিন পর্যন্ত যে স্বামীজিকে সদা সর্বদা তিনি কর্মব্যস্ত অবস্থায় দেখেছেন, সেই স্বামীজি এখন যেন বড় ক্লান্ত এবং শ্রান্ত। নিবেদিতার মনে আশঙ্কা জেগেছে, তাহলে গুরুদেব কি অসুস্থ? একদিন কথায় কথায় স্বামীজি বললেন, শোনো, আমি এবার চলে যাচ্ছি। কিছুদিন বাদে তাঁর জাপানে যাওয়ার কথা ছিল। নিবেদিতা ভাবলেন, স্বামীজি বোধহয় সেই যাওয়ার কথাই উল্লেখ করেছেন। তাই তিনি সিস্টার ক্রিস্টিনের সঙ্গে এলেন মায়াবতীতে। হিমালয়ের বুকে ছোট্ট একটি সাজানো শহর। এখানে এলে মনে হয় বিশ্ব প্রকৃতির তুলনায় আমি কত একা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে তিনি বিমোহিত হলেন। বুঝতে পারলেন হিন্দুরা কেন হিমালয়কে দেবতা জ্ঞানে পুজো করেন। ক্রিস্টিন সেখানে বেশ কিছুদিন থাকার বাসনা পোষণ করলেন। নিবেদিতার কেবলই মনে হচ্ছে জীবনের অনেক কাজ এখনো বাকি থেকে গেছে। তিনি একাই কলকাতায় ফিরে এলেন। 28শে জুন স্বামীজি এলেন তাঁর বোসপাড়ার বাড়িতে। তখনও নিবেদিতা জানতেন না যে এটি হলো তাঁর বাড়িতে গুরুদেবের শেষ পদার্পণ। প্রিয় শিষ্যার সঙ্গে নানা বিষয়ে অনেক আলাপ আলোচনা করলেন। নিবেদিতা তিল তিল পরিশ্রম করে যে বালিকা শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছেন, তার ভবিষ্যৎ সম্পর্কে নানা আশঙ্কা পোষণ করলেন। পরবর্তীকালে যাতে এই বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, তার জন্য কয়েকটি নির্দেশ দিলেন। 2রা জুলাই নিবেদিতা মঠে গিয়েছিলেন। স্বামীজি বললেন, আমি মৃত্যুর জন্য নীরবে প্রস্তুত হচ্ছি। একটা মহা তপস্যা এবং ধ্যানের ভাব সদা সর্বদা আমাকে আচ্ছন্ন করে রাখে। এ কথা শুনে আরো একবার চমকে উঠলেন নিবেদিতা। তার মনে স্থির বিশ্বাস জন্মালো, কোনো এক অজ্ঞাত কারণে স্বামীজি আর এই পৃথিবীতে থাকতে চাইছেন না। এতদিন পর্যন্ত তাঁর চোখের তারায় যে দ্যুতি দেখা যেত, সেটি ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। স্বামীজির অবয়বের পাশে নিবেদিতা একটি অগ্নি বলয় প্রত্যক্ষ করতেন। এখন মনে হচ্ছে সেই বলয় শিখা বুঝি ম্রিয়মান। কেন এমন হলো? কিন্তু সত্যি সত্যি কি এত কাজ বাকি রেখে ওই কর্মযোগী অন্য কোথাও চলে যাবেন? সেদিনও স্কুলের ভবিষ্যৎ নিয়ে গুরু শিষ্যার মধ্যে নানা আলোচনা হয়েছিল। এই বিদ্যালয়ে বিজ্ঞান সংক্রান্ত একটি আলাদা বিভাগ খুলতে হবে। ছাত্রীদের মধ্যে অনেকেই বিজ্ঞানের পাঠ নিতে ইচ্ছুক, কিন্তু তাদের কাছে সেই সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয় না। এ ব্যাপারে নিবেদিতা স্বামীজির মত জানতে চাইলেন। স্বামীজি মৃদু হেসে নির্লিপ্তের সুরে বলেছিলেন, আমি আর কি বলবো, এখন থেকে তোমাকে একাই সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে আমি আর কোনো আলোচনায় যোগ দেব না। সেদিন স্বামীজি তাঁর প্রিয় শিষ্যাকে নিজের হাতে খাওয়ালেন। সমস্ত কিছু পরিবেশন করার পর তিনি নিবেদিতার সঙ্গে কৌতুক হাসি ঠাট্টা তামাশা করতে লাগলেন। খাওয়া শেষ হবার পর শিষ্যার হাতে জল ঢেলে দিলেন, তোয়ালে দিয়ে হাত মুছিয়ে দিলেন। নিবেদিতা এই ঘটনা পরম্পরা বিশ্লেষণ করে চমকে উঠলেন। জন্মসূত্রে তিনি ছিলেন খ্রিস্টান। বাইবেলের প্রতিটি শব্দ ছিল তাঁর কণ্ঠস্থ। তিনি বললেন, স্বামীজি, এসব তো আমারই করা উচিত, আপনি কেন করছেন? স্বামীজি জবাব দিয়েছিলেন, যিশু তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। আশা করি সেই ঘটনাটি তোমার জানা আছে। নিবেদিতা এবার সত্যি সত্যি চমকে উঠলেন। বললেন,
সে তো একেবারে শেষের সময়। এই কথাগুলি আটকে গেল তার মুখে। তিনি ভাববিহ্বল চোখে গুরুদেবের মুখের দিকে তাকিয়ে থাকলেন। লন্ডনের সেই কুয়াশাচ্ছন্ন মধ্য সন্ধ্যার কথা আবার তাঁর স্মৃতির প্রেক্ষাপটে ভেসে উঠল। দেখতে দেখতে কতকগুলো বছর কেটে গেছে, অথচ চোখ বন্ধ করলে মনে হয় এই তো সেদিনের ঘটনা। এই তো সেদিন তিনি বিবেকানন্দ নামে এক সূর্যের সংস্পর্শে এসেছিলেন, আর সেই সাক্ষাৎ তাঁর জীবনের সমস্ত কুহেলিকাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিলেন। নিবেদিতা ফিরে এলেন নিজের বাড়িতে। তখনও জানতেন না আর কোনোদিন তার প্রাণপুরুষের সঙ্গে দেখা হবে না। ৪ঠা জুলাই রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন নিবেদিতা। দেখলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আবার মহাপ্রয়াত হয়েছেন। ভোরবেলা ঘুম ভাঙল। আকাশের দিকে তাকালেন। প্রকৃতি জুড়ে বিরাজ করছে থমথমে নীরবতা। একজন সংবাদবাহক এসে ওই ভয়ঙ্কর সংবাদটি তাকে জানালেন। শোকে পাথর হয়ে গেলেন নিবেদিতা। একটু বাদে অতি দ্রুত ছুটে গেলেন বেলুড় মঠের দিকে। তাকিয়ে থাকলেন সেই মানুষটির দিকে। শায়িত রয়েছেন খাটে, শান্ত সুন্দর দেহ। মহামৃত্যু কোথাও তার ভয়ঙ্কর চিহ্ন আঁকতে পারেনি। নিবেদিতা নীরবে স্বামীজির শিয়রে বসে পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। টানা দুপুর পর্যন্ত তিনি ওই কাজই করে গেলেন। তখন তাকে দেখে মনে হচ্ছিল তিনি বুঝি শোকের এক পাষাণ প্রতিমা হয়ে গেছেন। স্বামীজির দেহ নিচে নামানো হলো। নতুন গেরুয়া বস্ত্রে তাকে সাজিয়ে দেওয়া হলো। কয়েকদিন পূর্বেই স্বামীজি নিজের অন্ত্যেষ্টি স্থানটি নির্দেশ করে গিয়েছিলেন। গঙ্গার তীরে একটি বেলগাছের নিচে শোয়ানো হলো তাকে। তারপর জ্বলে উঠল চিতার অগ্নিশিখা। দেখতে দেখতে শেষ হয়ে গেল স্বামীজির তনুবাহার। এখানেই এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। একটি দূরে নিবেদিতা যেখানে বসেছিলেন, দেখলেন গেরুয়া কাপড়ের একটি টুকরো উড়ে এসে তাঁর পায়ের কাছে পড়েছে। নিবেদিতা বুঝতে পারলেন এটি হলো তাঁকে দেওয়া গুরুদেবের শেষ উপহার। তিনি পরম শ্রদ্ধা ভরে সেই অগ্নিদগ্ধ কাপড়ের টুকরোটি তালুবন্দি করলেন। এটিকে তিনি তাঁর জীবনের পরম সম্পদ হিসাবে সংরক্ষণ করেছিলেন তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত। পরবর্তীকালে যখনই ওই কাপড়ের টুকরোটির দিকে তাকাতেন, তখন স্বামীজির মুখচ্ছবি তাঁর মনের ক্যানভাসে ভেসে উঠত। স্বামীজির মহাপ্রয়াণের পর আমরা অন্য এক নিবেদিতাকে দেখতে পেলাম। এতদিন পর্যন্ত তিনি মূলত আধ্যাত্মিক এবং সামাজিক কর্তব্যকর্মে যুক্ত ছিলেন। এখন তাঁর প্রতিষ্ঠা 10 দিগন্তে পরিব্যাপ্ত হল। নতুন উদ্যমে কাজে লেগে পড়লেন নিবেদিতা। ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে জ্বালাময়ী ভাষায় ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে ভাষণ দিতে শুরু করলেন। একাধিক পত্রপত্রিকায় লিখতে শুরু করলেন প্রতিবেদন। প্রতিটি প্রতিবেদনের মধ্যে ফুটে উঠত তাঁর ভারতীয়ত্ববোধ। ভারত সংস্কৃতির পূর্ণ মূল্যায়নে হলেন আত্মনিবেদিত। তাঁরই উদ্যোগে একজন তরুণ শিল্পী অজন্তা ইলোরাতে গিয়ে সেখানকার শিল্পশৈলী সম্বন্ধে গবেষণা করেছিলেন। আচার্য জগদীশচন্দ্র বসু যাতে নির্বিঘ্নে তার বৈজ্ঞানিক অভিযাত্রা সুসম্পন্ন করতে পারেন, সেজন্য তিনি হলেন আন্তরিকভাবে প্রয়াসী। তাঁর সাথের বালিকা বিদ্যালয়টি অনেক দিন বন্ধ অবস্থায় পড়ে আছে। সেটিকে আবার নতুন করে খুলতে হবে। বাগবাজার পল্লীর প্রতিবেশিনীদের কাছে গিয়ে বাণী বন্দনার আমন্ত্রণ জানালেন। এই বিদ্যালয় অঙ্গনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে স্বামীজির স্মৃতি মনে পড়ে যেত নিবেদিতার। এই স্কুলটি নিয়ে প্রয়াত স্বামীজির অনেক স্বপ্ন ছিল। ইতিমধ্যে নিবেদিতার জীবনে এক ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। রামকৃষ্ণ মিশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। নানা কারণে মিশনের আধিকারিকদের সঙ্গে তার মত পার্থক্য দেখা দিয়েছিল। সঙ্গত কারণেই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ
কোনো রাজনৈতিক আন্দোলনে যুক্ত হতে চাননি। নিবেদিতা ছিলেন এক অগ্নিকন্যা। যে করেই হোক ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে হবে, এটাই ছিল তাঁর সংকল্প। এর মধ্যে দুবার ইউরোপ যেতে হলো নিবেদিতাকে। একবার গেলেন স্বাস্থ্য উদ্ধারের জন্য, তারপর স্বামীজির ধীরামাতা অর্থাৎ সারাবুলে জীবনাবসানের আগে। সেখানে গিয়ে মৃত্যু পথযাত্রিনী সারাবুলকে সেবা শুশ্রূষা করেছিলেন। ভারতবর্ষে ফিরে আসার পর একটির পর একটি বই লিখতে লাগলেন। হিমালয়ের অঙ্গনে স্বামীজির সঙ্গে কাটানো প্রহরের স্মৃতিচারণায় লিখলেন, মাস্টার অ্যাজ আই স হিম। এই বইটি প্রকাশিত হবার পর তিনি সোজা বেলুড় মঠে চলে গেলেন। স্বামীজি যে ঘরে বসতেন এবং যে ঘরে সর্বত্র তাঁর স্মৃতি বিরাজ করছে, সেখানে সোফার ওপর বইটিকে রাখলেন। মাটিতে বসে চোখ বন্ধ করে নতজানু হলেন। হয়তো এই বইটি তিনি তাঁর লোকান্তরিত গুরুদেবকে নিবেদন করেছিলেন। নিবেদিতাকে আমরা ঋষি অরবিন্দের সহকারী হিসাবেও দেখতে পেলাম। অরবিন্দ সম্পাদিত কর্মযোগিন এবং আর্য পত্রিকার প্রবন্ধ লিখতে লাগলেন। তখন ভারতের অনেক বিদগ্ধ এবং প্রথিতযশা ব্যক্তিত্বের সঙ্গে নিবেদিতার সখ্যের সম্পর্ক স্থাপিত হয়েছিল। রোজ সন্ধ্যা সমাগমে তাঁর বোসপাড়া লেনের বাড়িতে ওই সব বিশিষ্ট মানুষদের পদচিহ্ন আঁকা হতো। নিবেদিতা তখন মনে প্রাণে ভারতীয় হয়ে গিয়েছিলেন। এবার বোধহয় তাঁর জীবন নাটকে শেষ অঙ্কের যাত্রা শুরু হবে। যে কোনো কারণেই হোক, আগের মতো আর কর্মোদ্যম দেখাতে পারছেন না। বসু দম্পতির সঙ্গে দার্জিলিং যেতে হবে। যাবার আগে যোগিনমাকে প্রণাম করে বললেন, যোগিনমা, আমি বোধহয় আর ফিরব না। তখনও পর্যন্ত আমরা জানতাম না যে নিবেদিতার এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হবে। দার্জিলিংয়ে পৌঁছে গেলেন নিবেদিতা। সেখানে পৌঁছে বেশ অসুস্থ হয়ে পড়লেন। 1911 সালের 13ই অক্টোবর নিশান্তিকার আলোয় ভরা পৃথিবীকে চিরবিদায় জানিয়ে অমৃতলোকে চলে গেলেন নিবেদিতা। মৃত্যুর আগে অস্ফুট স্বরে বলেছিলেন, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানশাইন। অর্থাৎ তরণী ডুবছে, আমি কিন্তু সূর্যোদয় দেখব। হিন্দু মতেই তাঁর শেষ কৃত্য সম্পন্ন হল। ব্রহ্মচারী গণেন্দ্রনাথ তাঁর মুখাগ্নি করেছিলেন। এই হলেন স্বামীজির মানসকন্যা নিবেদিতা। আজও যখন আমরা তাঁর সমাধিস্থলে যাই, তখন তাঁর মতো এক কোমল প্রাণা মহতী নারীর কথা মনে পড়ে যায় আমাদের। হিমালয়ের কোলে চিরতুষারের শয্যায় শায়িত আছেন নিবেদিতা। ঘুমিয়ে পড়েছেন তিনি। সংক্ষিপ্ত জীবনে তাকে অনেক চড়াই উতরাই অতিক্রম করতে হয়েছে। অনেক ঘাত প্রতিঘাতের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হয়েছে। অনভিপ্রেত আঘাত তাঁর কোমল মনকে কষ্ট দিয়েছে, রক্ত ঝরেছে, নীরবে কেঁদেছেন। আবার গুরুজিকে স্মরণ করে উঠে দাঁড়িয়েছেন। আজ আর নিবেদিতাকে এই সব যন্ত্রণা ভোগ করতে হবে না। সত্যি তো, এখন তিনি স্বর্গের উদ্যানে প্রিয় পারিজাত ফুল হয়ে ফুটে আছেন। সেই ফুলের সৌরভে আমোদিত হচ্ছে আকাশ বাতাস। নিবেদিতা আজও বেঁচে আছেন তার নামে স্থাপিত বিদ্যালয়টির মধ্যে। আজও সেখানে অসংখ্য ছাত্রী নতুন করে জীবন সংগ্রামে লিপ্ত হবার সাহস এবং সামর্থ্য খুঁজে নেয়। কে বলেছে নিবেদিতা আজ আমাদের মধ্যে নেই?